আজ আমরা বাংলা বানানের 12 নম্বর নিয়ে হাজির হয়েছি। তো আজ আমরা যেটি শিখব সেটি হলো দুটি যুক্তবর্ণ নিয়ে আমরা প্রায় কনফিউজ হয়ে থাকি। একটি হলো দন্ত্যাক্ষরের সাথে থ যুক্ত, আরেকটি হলো দন্ত্যাক্ষরের সাথে ত যুক্ত। কখন দন্ত্যাক্ষরের সাথে থ যুক্ত হবে, কখন দন্ত্যাক্ষরের সাথে শুধু ত যুক্ত হবে, এই বিষয়টি আজকে আমরা ক্লিয়ার করব। তো আমরা এখানে উদাহরণস্বরূপ বিভিন্ন শব্দ নিয়েছি। এখানে প্রথম শব্দটি হলো মুখস্থ। মুখস্থ শব্দতে দন্ত্যাক্ষরের সাথে থ হয়েছে। কণ্ঠস্থ শব্দটিতেও দন্ত্যাক্ষরের সাথে থ হয়েছে। একই রকমভাবে মধ্যস্থ, অন্তস্থ, ঠোঁটস্থ, গৃহস্থ, নিকটস্থ, এই প্রতিটির সাথে দন্ত্যাক্ষরের সাথে থ যুক্ত হয়েছে। কিন্তু অপরদিকে অস্ত বানানে দন্ত্যাক্ষরের সাথে ত যুক্ত হয়েছে। গ্রস্ত বানানেও দন্ত্যাক্ষরের সাথে ত যুক্ত। ক্ষতিগ্রস্ততেও ত, প্রশস্ততে ত, বিপর্যস্ত ত, এরকম অনেক উদাহরণ আমরা দেখব। কিন্তু এখন কথা হলো কখন আমরা দন্ত্যাক্ষরের সাথে থ ব্যবহার করব আর কখন দন্ত্যাক্ষরের সাথে ত ব্যবহার করব। আসুন এই মুখস্থ শব্দটিতে দন্তস্ব এবং থ এই যুক্তবর্ণটি বাদ দিয়ে আমাদের এখানে বাকি থাকে কি? আমাদের বাকি থাকে হলো মুখ। অর্থাৎ এই মুখ শব্দটি হলো আমাদের বিবেচ্য বিষয়। মুখ শব্দটির আলাদা কোনো অর্থ রয়েছে কি না, এখানে মুখ শব্দটির অবশ্যই আলাদা একটি অর্থ রয়েছে, সেই জন্য দন্তস্বরের সাথে থ যুক্ত হবে। একই রকমভাবে আমরা একটু দেখি কণ্ঠ। কণ্ঠ শব্দটিতে কণ্ঠস্থ, কণ্ঠ এর নির্দিষ্ট একটি অর্থ রয়েছে, সেই জন্য দন্তস্বরের সাথে থ। অপরদিকে যদি আমরা দেখি অস্ত শব্দে দন্তস্বয়তটা যদি বাদ দিই তাহলে একটি শুধু স্বরীয় পড়ে থাকে, যেখানে অয়ের কোনো অর্থ নেই। একই রকম গ্রস্ত কথাটাতে গ্র পড়ে থাকে, যেটার কোনো কি নেই, অর্থ নেই। ক্ষতিগ্রস্ত, অনেকে ভাবতে ক্ষতিগ্রস্ত তো অর্থ আছে, কিন্তু না, দন্তস্বয় ত বাদ দিয়ে বাকি শব্দটি থাকে কিন্তু ক্ষতিগ্র, যার কোনো আবিধানিক কোনো অর্থ নেই, এই জন্য দন্তস্বয়ের সাথে ত যুক্ত হয়েছে। একই রকমভাবে এদিকে দেখি মধ্যস্থ। মধ্যস্থ শব্দের পূর্বে মধ্য রয়েছে, যার কি অর্থ রয়েছে, এই জন্য অর্থপূর্ণের কারণে এখানে দন্তস্বয়ের সাথে থ যুক্ত হয়েছে। অনুরূপভাবে আমরা যদি দেখি অন্তস্থ, অন্ত এর অর্থ রয়েছে, এই জন্য দন্তস্বয় থ। ঠোঁটস্থ, ঠোঁট এর অর্থ রয়েছে, এখানে প্রশস্ত, প্রশের কোনো অর্থ নেই। বিপর্যর কোনো অর্থ নেই, কিন্তু বিপর্যস্তর অর্থ রয়েছে, এই জন্য দন্তস্বয়ের সাথে ত যুক্ত হয়েছে। অনুরূপভাবে যদি আমরা খেয়াল করি একই রকমভাবে গৃহস্থ। গৃহস্থ শব্দটির প্রথমে রয়েছে গৃহ, গৃহ শব্দের অর্থ রয়েছে, এই জন্য দন্তস্বয়ের সাথে থ। নিকটস্থ, এটি তো একই রকমভাবে নিকট শব্দের অর্থ রয়েছে, কিন্তু অভ্যস্ত, অভ্য শব্দের কোনো অর্থ নেই, এই জন্য দন্তস্বয়ের সাথে ত। আশ্বস্ত, আশ্বর শব্দের কোনো অর্থ নেই, তবে আশ্বস্ত, ওই জন্য দন্তস্বয়ের সাথে ত যুক্ত। তাহলে আমরা যে বিষয়টি দেখতে পেলাম, এক কথায় আমরা যেটি মনে রাখবো বা আমাদের খেয়াল রাখার বিষয় সেটি হলো, যদি শব্দটির এই যুক্তবর্ণটি বাদ দিয়ে যদি বাকি শব্দাংশের যদি কোনো অর্থ থাকে, একক কোনো অর্থ পাওয়া যায়, তাহলে অবশ্যই দন্তস্বরের সাথে থ যুক্ত করব। আর যদি তার এই যুক্তবর্ণ বাদ দিয়ে বাকি অংশটুকুর যদি নির্দিষ্ট কোনো অর্থ না হয়, মানে পূর্ণ অর্থ প্রকাশ না করে, তাহলে দন্তস্বরের সাথে ত ব্যবহার করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেমন মুখ, কণ্ঠ, মধ্য, এগুলো প্রত্যেকটির অর্থ রয়েছে, আর অস্তর অ, গ্রস্তর গ, গ্র, এই প্রত্যেকটি জিনিসের নির্দিষ্ট কোনো অর্থ নেই। আশা করি সকলে আমাদের এই বিষয়টি বুঝতে পেরেছি। তো একটি ব্যতিক্রম বিষয় না বললে নয়, যেমন বিশ্বস্ত। বিশ্বস্ত বানানে বিশ্ব শব্দটির আলাদা অর্থ থাকা সত্ত্বেও কিন্তু এখানে দন্তস্বরের সাথে থ যুক্ত হয়নি, হয়েছে ত। এটি একমাত্র ব্যতিক্রম। আশা করি সকলে এই ব্যতিক্রমটা মনে রাখবো। তাহলে আজকে আমরা যে বিষয়টি শিখলাম বাংলা বানানের নিয়মের 12 নম্বর রুলসে, সেটি হলো দন্তস্বয় থ কখন যুক্ত হবে আর দন্তস্বয় ত কখন যুক্ত হবে। যদি যুক্তবর্ণটি বাদ দিয়ে শব্দের বাকি অংশের অর্থ প্রকাশ করে একক কোনো অর্থ পাওয়া যায়, তাহলে অবশ্যই তার সাথে দন্তস্বয় থ যুক্ত করব, আর একক কোনো অর্থ না পাওয়া গেলে দন্তস্বয়ের সাথে ত যুক্ত করব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আরও এরকম ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। ওকে, আজ এ পর্যন্তই।